আমি ডাক্তার আবু সাঈদ হোমিও বুকস রিডিং রুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সাথে আপনাদের এই পথ চলা অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করেই আজকের ক্লাসের মূল বিষয়বস্তুতে আমি ফিরে যেতে চাচ্ছি। গত পর্বে আমি জেমস টেলর ক্যান্টের লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বা হোমিওপ্যাথিক দার্শনিক বক্তৃতা বইটির 13 নম্বর ব্যাখ্যা শেষ করেছি। আজকে যথারীতি আমি 14 নম্বর ব্যাখ্যা দিয়ে হোমিও বুকস রিডিং রুমের ক্লাসের যাত্রা শুরু করতে যাচ্ছি। আজকে 14 নম্বর ব্যাখ্যানে যে বিষয়টি রয়েছে, যে টপিকটি রয়েছে, সেটি হচ্ছে সাসেপ্টিবিলিটি বা রোগ প্রবণতা। হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ টপিক। আশা করি সবাই আমাদের সাথে অত্যন্ত মনোযোগ সহকারে এই ক্লাসটিকে উপভোগ করবেন। চলুন তাহলে আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাই। 14 নম্বর ব্যাখ্যা, সাসেপ্টিবিলিটি বা রোগ প্রবণতা। অর্গানন অফ মেডিসিনের 30 নম্বর সূত্রে বলা হচ্ছে, দ্য হিউম্যান বডি অ্যাপিয়ার্স টু অ্যাডমিট অফ বিং মাচ মোর পাওয়ারফুল এফেক্টেড ইন ইটস হেলথ বাই মেডিসিনস, পার্টলি বিকজ উই হ্যাভ দ্য রেগুলেশন অফ দ্য ডোজ ইন আওয়ার ওন পাওয়ার দেন বাই ন্যাচারাল morbid stimuli for natural disease are cured and overcome by suitable medicines। অর্থাৎ মানবদেহে নৈসর্গিক আময়িক অর্থাৎ রোগগত উত্তেজনা অপেক্ষায় ঔষধ কর্তৃক অধিকতর তীব্রতা তাহার স্বাস্থ্য আক্রান্ত হইতে দেখা যায় বেশি, কারণ উপযোগী ঔষধ দ্বারা নৈসর্গিক ব্যাধিসমূহ আরোগ্য ও পরাভূত হইয়া থাকে। 31 নম্বর সূত্রে বলা হচ্ছে, দ্য ইনিমিক্যাল ফোর্সেস পার্স ফিজিক্যাল টু হুইচ আওয়ার terrestrial existence exposed, which are termed noxious agent, do not possess the power of morbidly deranging the health of man unconditionally, but we are made ill by them only when our organism is sufficiently disposed and susceptible to the attack of the morbific causes that may be present and to be altered in its health, deranged and made to undergo abnormal situation and functions. Hence they do not produce disease in everyone nor at all times। অর্থাৎ আমাদের পার্থিব সংস্থিতি যে সমুদয় আংশিক কায়িক প্রতিকূল শক্তির সংস্পর্শে আসিয়া পড়ে, যাহাদের আময়িক দোষ নামে অভিহিত করা হয় অর্থাৎ রোগগত ত্রুটি বলে অভিহিত করা হয়, সেই প্রতিকূল শক্তিসমূহ মানব স্বাস্থ্যে নিঃস্বার্থভাবে আময়িক বিকার অর্থাৎ রোগগত বিকার সংগঠন করাইবার ক্ষমতার অধীন নহে। কিন্তু কোনো আময়িক কারণ বর্তমান থাকলে, দেহের ভিতরে কোনো সাসেপ্টিবিলিটি থাকলে, তার দ্বারা আক্রান্ত হইবার, স্বাস্থ্য পরিবর্তিত, বিপর্যস্ত এবং অস্বাভাবিক অনুভূতি ও ক্রিয়া প্রকটিত হইবার প্রবণতা থাকিলে তখন তার দ্বারা আমরা ব্যথিত হইয়া পড়ি। সেই জন্য তাহারা প্রত্যেক ব্যক্তিকে এবং সর্বসময়ে ব্যাধির আরোপ করিতে পারে না। অর্থাৎ এখানে সূত্রের যে মূল বিষয়টি, একজন মানুষ তখনই একটি রোগ দ্বারা আক্রান্ত হবে যখন তার ভিতরে সেই রোগটির প্রতি সাসেপ্টিবিলিটি বা সেই রোগটির প্রতি সে সাসেপ্টিবল হবে, সে রোগটির প্রতি সংবেদনশীল হবে, প্রবণ হবে, তখনই কেবল তার ভিতরে সেই রোগটি বাসা বাঁধতে পারবে, সেই রোগটির মাধ্যমে সে অ্যাট্রাক্ট হতে পারবে, সে আক্রান্ত হবে। 32 নম্বর সূত্রে বলা হচ্ছে, বাট ইট ইজ কোয়াইট আদারওয়াইজ উইথ দ্য আর্টিফিশিয়াল morbific agent which we term medicines. Every real medicine namely acts at all times under all circumstances on every living human being and produce in him its particular symptom, distinctly perceptible if the dose be large enough, so that evidently every human organism is liable to be affected and as it were inoculated with the medicinal disease at all times and absolutely unconditionally, which as before said is by no means the cause with the natural disease। অর্থাৎ ভেষজ বা ঔষধ নামে অভিহিত কৃত্রিম আময়িক পদার্থের সমূহের দ্বারা ইহার সম্পূর্ণ পৃথক অবস্থা সংগঠিত হয়। অর্থাৎ প্রত্যেক প্রকৃত ভেষজ বস্তু সকল সময় সকল অবস্থাতে সজীব অর্থাৎ জীবন্ত মানবের উপর ক্রিয়াশীল ও তৎক্ষেত্রে আপন বিশিষ্ট লক্ষণরাজি উৎপন্ন করে। যথোচিত গুরুমাত্রায় প্রয়োগ করা হইলে লক্ষণ সুস্পষ্ট প্রকটিত হয়। ইহাতে প্রমাণ হয় যে প্রত্যেক নরদেহে অর্থাৎ প্রত্যেকটি মানুষের দেহে সবসময় এবং সম্পূর্ণরূপে শর্তহীনভাবে আনকন্ডিশনালি ভেষজ সঞ্জাত রোগ কর্তৃক অনুবিদ্ধ হইয়া তৎকর্তৃক অর্থাৎ তার দ্বারা আক্রান্ত হইতে বাধ্য হয়। পূর্বেই বলা হইয়াছে
এই অবস্থা কখনো নৈসর্গিক ব্যাধির দ্বারা সংগঠিত হয় না। অর্থাৎ এই সূত্রে যে বিষয়টি বলা হয়েছে যে একটি ঔষধকে যদি বারবার একটি মানুষের দেহে গুরুমাত্রায় অধিক মাত্রায় ব্যবহার করা হয়, তখন সেই দেহটি সেই ঔষধের প্রতি সাসেপ্টিবল হয়ে পড়ে, সেই ঔষধের প্রতি সংবেদনশীল হয়ে পড়ে। অর্থাৎ এটি অনেকটাই ঔষধের মাধ্যমে দেহকে সাসেপ্টিবল করার নিয়ন্ত্রণ অনেকটা প্রয়োগকারীর হাতে নির্ভর করে। কিন্তু কোনো রোগী, প্রাকৃতিক বা নৈসর্গিক কোনো রোগ বা ডিজিজ কোনো শর্ত ছাড়া এই মানুষের দেহে প্রবেশ করতে পারে না, মানুষকে আক্রান্ত করতে পারে না। কেবলমাত্র যখন সেই দেহটি সেই রোগটির প্রতি সংবেদনশীল হবে, সাসেপ্টিবল হবে, তখনই কেবল সেই রোগটি তার ভিতরে আসন গাড়তে পারে, বাসা বাঁধতে পারে, তাকে আক্রান্ত করতে পারে। যদি আমরা এই বর্তমান বিশ্বের দিকে তাকাই, বর্তমান বিশ্বে এই করোনা মহামারীর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে কিন্তু আমরা এই বিষয়টি খুব সুস্পষ্টভাবে দেখতে পারবো। একই ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে 5-6 জন বসবাস করছে, কিন্তু সবাই করোনাতে আক্রান্ত হচ্ছে না। সবাইকে যদি টেস্ট করা হয়, কোভিড-19-এর টেস্ট যদি করা হয়, সবাই কিন্তু পজিটিভ হচ্ছে না, কারো ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে। এবং পজিটিভ হলেও সবার মধ্যে করোনার যে সিমটমগুলো প্রকাশ পাওয়ার কথা, কারো ক্ষেত্রে মাইল্ড হচ্ছে, কারো ক্ষেত্রে আদৌ হচ্ছে না, কোনো সিমটম প্রকাশ পাচ্ছে না, আবার কারো ক্ষেত্রে সেই পেশেন্টকে ক্রিটিক্যাল করে তুলছে, একবারে চরম অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে। এটি কেন হচ্ছে? যে মানুষটি এই করোনার ভাইরাসের প্রতি যতটা সংবেদনশীল, এই রোগটির প্রতি যতটা সংবেদনশীল, সেই অনুযায়ী সেই রোগটি তার ভিতরে লক্ষণ প্রকাশ করছে। কিন্তু যে ব্যক্তি সেই করোনার প্রতি সাসেপ্টিবল নয়, সংবেদনশীল নয়, তার ভিতরে কিন্তু করোনা ঢুকতে পারছে না, তাকে আক্রমণ করতে পারছে না। এটি কিন্তু আমরা প্রতিনিয়তই দেখছি। অর্থাৎ একটি রোগকে মানুষের শরীরে প্রবেশ করতে হলে বা ওই রোগের মাধ্যমে মানব দেহটি আক্রান্ত হতে হলে একটি শর্ত লাগে, সেটি হচ্ছে সেই দেহটি সেই রোগটির প্রতি সংবেদনশীল কিনা। যদি সংবেদনশীল না হয়, তাহলে কিন্তু সেই রোগটি তাকে আক্রমণ করতে পারবে না। এখানে একটি শর্ত। কিন্তু এই শর্তটি ঔষধের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। একটি মানুষের শরীরে যদি বারবার করা মাত্রায় এই ঔষধটি প্রয়োগ করা হয়, একটা সময় সেই দেহটি, সেই মানুষটি কিন্তু সেই ঔষধের প্রতি সংবেদনশীল হয়ে পড়ে, যেটি শর্তের বাইরে, আনকন্ডিশনাল। প্রসঙ্গক্রমে এই অনুচ্ছেদসমূহে ক্রম বা তীব্রতা, অর্থাৎ শক্তির প্রকরণ, মাত্রার পুনঃপ্রয়োগ এবং রোগ প্রবণতা, এই বিষয়সমূহ আসিয়া পড়িতেছে। বিচক্ষণ ব্যবস্থাপক হইবার জন্য এই বিষয়সমূহের অভিজ্ঞতা হোমিওপ্যাথিক চিকিৎসকের অর্জন করা আবশ্যক। শক্তি প্রকরণের অনুশীলনকালে আমরা বিহিতরূপে অবগত হইয়াছি যে সূক্ষ্ম পদার্থের মধ্যে রোগের কারণ সংস্থিত থাকে। সুতরাং আরোগ্য সাধক ঔষধও যাহাতে সেই স্তরের বস্তু হয়, তাহা অবশ্যই চিকিৎসককে দেখিয়া লইতে হইবে। ঔষধের কেবল একটি মাত্রাই কেন প্রয়োগ করিতে হইবে এবং কোন বিচার অনুসারে রোগ প্রবণতা পর্যাপ্তরূপে পূর্ণ হয়, তাহা অবশ্যই তাহাকে বুঝিয়া লইতে হইবে। সংক্রমণ ক্ষেত্রে বস্তুত পক্ষে কেবল একটি মাত্রা অথবা কারণের অন্তঃপ্রবাহ রোধ করিতে কমপক্ষে যাহা উপযোগী তাহা প্রয়োগ করা হয়। কোনো নির্দিষ্ট মার্গে বাধাপ্রাপ্ত হইলে কারণের প্রবাহ রুদ্ধ হইয়া পড়ে। সুতরাং লঘিষ্ঠ বাধার মধ্য দিয়াই কারণসমূহ প্রবাহমান হয়। বাধাপ্রাপ্ত হইলে অন্তঃপ্রবাহ নিবৃত্ত হয়, কারণসমূহ আর অন্তঃপ্রবিষ্ট হইতে পারে না। এজন্য পীড়ার সূচনায় তথা সংক্রমণ স্তরে অনুপ্রবাহের সীমা নির্ধারিত হইয়া যায়। অন্তঃপ্রবাহের এই সীমা নিরূপণ যদি সংগঠিত না হইত, যদি মানুষ নিরবিচ্ছিন্নভাবে রোগের কারণ গ্রহণ করিতে থাকিত, তবে তাহার মৃত্যু সংগঠন উপযোগী যথেষ্ট পরিমাণ তাহাকে গ্রহণ করিতে হইত। তাহার মৃত্যুকাল পর্যন্ত হওয়া অভ্যন্তরে নিরবিচ্ছিন্ন প্রবাহিত হইতে থাকিত। কিন্তু যখন রোগ প্রবণতা পরিতৃপ্ত হয়, কারণ প্রবাহও তৎসহ নিবৃত্ত হইয়া যায় এবং যখন তাহা পরিণাম দশাপ্রাপ্তি পর্যন্ত প্রবাহিত হয় না, তখন কেবলমাত্র পরিণতিসমূহই নির্ধারিত হয় না, কারণ তৎপূর্বে স্বয়ং কারণটিও অন্তর্হিত হয়। হেনিম্যান বলেন, ঔষধসমূহের সাহায্যে মানুষের উপর আমরা রোগের কারণ অপেক্ষা অধিকতর প্রভাব বিস্তার করিতে পারি, কারণ মানুষ কেবল একটা নির্দিষ্ট স্তরে নৈসর্গিক ব্যাধিসমূহে প্রবণ থাকে। অভৌতিক পদার্থরূপে বিদ্যমান ব্যাধির কারণসমূহ মানুষের মধ্যে থাকা সত্ত্বেও তাহার অন্তর্দেশে প্রবাহিত হয়। সে উহাদের আয়ত্ত কিংবা প্রতিহত করতে পারে না। উহারা মানুষকে ব্যাধিত করে, কিন্তু কতিপয় পরিবর্তনও সংঘটিত হয় এবং তৎসহ মানুষের রোগ প্রবণতা নিরস্ত হয়। তাহার দেহানুক্রমে কারণের অন্তঃপ্রবাহ আর সংঘটিত হয় না। রোগ প্রবণতা অন্তর্হিত হইয়া একটা নিবৃত্তি বিরাজ করে। দেহানুক্রমে পরিবর্তন সংঘটিত হইলে রোগ প্রবণতার বিরাম হয়। সেই অবস্থায় অন্তঃপ্রবাহ নিবারিত হইয়া থাকে। আরোগ্য এবং সংক্রমণ পরস্পরের মধ্যে অত্যন্ত সামঞ্জস্য আছে।
একের প্রতি যে নীতি প্রযোজ্য অন্যটির পক্ষে তা উপযোগী। পার্থক্য এই যে আরোগ্য সাধন কার্যে ঔষধের শক্তি পরিবর্তন করিবার সুবিধা আমাদের হস্তে রহিয়াছে, যেহেতু আমরা উহাকে ব্যাধিতে বিভিন্ন রূপে পরিবর্তনশীল রোগপ্রবণতার উপযোগী করিয়া তাহা প্রয়োগ করিতে পারি। রোগপ্রবণতার এই ক্রমভিন্নতার জন্য কতক মানুষ ব্যাধি কারণের সংক্রমণ হইতে পরিরক্ষিত এবং কতক মানুষ রোগাধিকৃত হইয়া পড়ে। যে রোগাধিকৃত হয় তাহার স্বাস্থ্যের অবস্থানের স্তর অনুসারে সেই ব্যাধি কারণের প্রবণতা থাকায় এবং সংক্রমণকালে উহা সূক্ষ্মত্বের ক্রমানুপাতে তাহা সংসাধিত হয়। যে মুহূর্তে সে ব্যক্তি ব্যাধিত হয় তাহার সেই মুহূর্তে প্রবণতার সহিত ব্যাধির কারণের ক্রমানুপাতের সামঞ্জস্য থাকে, পরন্তু ঔষধের ক্ষেত্রে তাহা হয় না। শক্তিকরণের দ্বারা শক্তির সমুদয় ক্রম মানুষের আয়ত্তে রহিয়াছে। এই ধারা সে সর্বপ্রকার পরিবর্তন সংগঠন করাইতে পারে এবং সেজন্য মানুষের বিভিন্ন গুণসম্পন্ন বা পর্যায়গত রোগপ্রবণতার সহিত সঙ্গতি রক্ষা করিয়া উপযোগী ঔষধ প্রয়োগ করিতে পারে। সেই জন্য হেনিম্যান লিখিয়াছেন, স্বাস্থ্যের অবস্থা প্রভাবান্বিত করিতে স্বাভাবিক উত্তেজনা বা ইরিটেশন অপেক্ষা ঔষধসমূহের সমাধিক ক্ষমতা পরিদৃষ্ট হয়, কারণ উপযোগী ঔষধের দ্বারা নৈসর্গিক রোগের আরোগ্য ও দমন সাধিত হইয়া থাকে। এখন আমরা প্রশ্ন করতে পারি, ঔষধ প্রয়োগ করিবার পর কখন তাহার হোমিওপ্যাথিত্ব বা সদৃশভাবিতা অবসান প্রাপ্ত হয়? আরোগ্য এবং সংক্রমণের মধ্যে সাদৃশ্য বর্তমান থাকার জন্য এ স্থলেও রোগপ্রবণতার নীতি প্রযোজ্য। উদাহরণ দ্বারা আমি ইহা বুঝাইবার চেষ্টা করিতেছি। মনে করো আমি একটি ডিপথেরিয়া রোগীর চিকিৎসা করিতেছি এবং যথোচিত গবেষণার পর অন্যান্য ঔষধসমূহের তুলনায় ল্যাকেসিস এই ক্ষেত্রে অধিকতর সাদৃশ্যগত স্থির করিয়া তাহার একমাত্রা প্রয়োগ করিলাম। অতঃপর ল্যাকেসিসের সদৃশভাবিতা কখন শেষ হইবে, ইহার নির্দেশক লক্ষণসমূহ যখন পরিবর্তিত হইবে তখন আর ইহার প্রয়োজন থাকে না। এই পরিবর্তনের পরেও যদি উহা প্রয়োগ করা হয় তবে উহার সদৃশভাবী অবস্থায় যে স্তরে উহাকে কার্য করিতে হইয়াছিল এখন তাহা ভিন্ন প্রকার স্তরে উহাকে কার্য করিতে হইবে। বস্তুত তদবস্থায় উহা কার্যকরী হইলে তাহার প্রতিক্রিয়া আরোগ্যপ্রসূ না হইয়া অবসাদপ্রসূ হইয়া থাকে। রোগপ্রবণতা পরিতৃপ্ত হইবার পর তাহার ক্রিয়ার যে পরিমাণ অবশিষ্ট থাকবে তাহা অতিরিক্ত এবং তাহা বিপজ্জনক। কোনো পুরাতন পীড়ার লক্ষণ সাদৃশ্য হেতু সালফার স্পষ্টরূপে নির্দেশিত হইলে উহা প্রয়োগ করো, দেখিবে যে সমুদয় লক্ষণ তিরোহিত হইবে এবং রোগী পূর্বের অপেক্ষা সুস্থ অনুভব করিবে। অতঃপর ঔষধটি আর সদৃশভাবী বা হোমিওপ্যাথিক থাকিবে না এবং তাহা আর অধিক প্রয়োগ করা হইলে উহার যে প্রতিক্রিয়া সংঘটিত হয় তাহা হোমিওপ্যাথিক ক্রিয়া নহে। মানুষ তর্ক করিয়া বলে, যদি স্বল্প পরিমিত ঔষধের দ্বারা উপকার হয় তাহা হইলে অধিক পরিমাণের দ্বারা অধিকতর উপকার সাধিত হইবে। একটা পরিবর্তন সাধন উপযোগী ঔষধের পরিমাণই সদৃশ বিধানের প্রতীক। কোনো পরিবর্তন সংঘটিত হইবার পর চিকিৎসককে অবশ্যই অপেক্ষা করিতে হইবে। শৃঙ্খলা সংস্থাপনের জন্য যথোচিত পরিমাণে ঔষধ প্রয়োগ করিতে হইবে। বস্তুত ওই কার্যে নিমেষের মধ্যেই সংসাধিত হয়, অন্তত কয়েক ঘণ্টার মধ্যেই তাহা সংঘটিত হইয়া থাকে। শৃঙ্খলা সূচিত হইবার পর যতক্ষণ তাহা অক্ষুণ্ণ থাকিবে ততক্ষণ আর সেখানে হস্তক্ষেপ করিবে না। যথাযথ এই পদ্ধতি অনুসারে সংক্রমণও সংঘটিত হইয়া থাকে। ডিপথেরিয়া রোগাধিকারে পীড়ার সূচনা হয়, রোগপ্রবণতা ক্ষান্ত হয়, এরূপ পরিবর্তন সাধিত হয় যাহা মানুষকে আর অধিক ব্যাধি কারণের অন্তঃপ্রবাহ হইতে রক্ষা করে। তখন কেবল পীড়াটিই প্রসার লাভ করিতে থাকে এবং লক্ষণ বিকাশ দ্বারা নিজেকে প্রকটিত করতে থাকে। অর্থাৎ এইখানে যে বিষয়টি বলা হচ্ছে, একটি পেশেন্ট আপনার সামনে উপস্থিত হলো, তখন সেই পেশেন্টটিকে অবজার্ভ করে তার লক্ষণ সাদৃশ্যে একটি ঔষধ নির্বাচিত হলো। এই ঔষধটি যখন তার ক্ষেত্রে নির্বাচিত হলো, এই ঔষধটির প্রতি রোগীর ভিতরে একটি সংবেদনশীলতা তৈরি হয়ে আছে। এই ঔষধটি দেওয়ার ফলে দেখা যাবে তার লক্ষণের বিভিন্ন রকমের পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ ঔষধের সাথে যে লক্ষণগুলো সদৃশ হয়েছে সেগুলো তিরোহিত হয়ে যাবে। তিরোহিত হয়ে যাওয়ার পর দেখা যাবে যে ভিন্ন ধরনের লক্ষণ পরিস্ফুট হবে, অর্থাৎ ঔষধের সাথে সেই লক্ষণগুলো আর যাচ্ছে না, বা লক্ষণগুলো একেবারে তিরোহিত হয়ে যেতে পারে, চলে যেতে পারে, আবার কিছু লক্ষণ অবশিষ্ট থেকে যেতে পারে। অবশিষ্ট লক্ষণগুলো পরবর্তীতে অ্যানালাইজ করে দেখতে হবে যে এই লক্ষণগুলো এই ঔষধের সাথে সাদৃশ্যতা আছে কিনা। যদি না থাকে, এই ক্ষেত্রে যদি আবার পুনরায় সেই ঔষধটিকে সেই ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই ঔষধটি আর সেই রোগীর ক্ষেত্রে হোমিওপ্যাথিক্যালি প্রয়োগ হলো না। তখন এই ঔষধটি তখন রোগীর সেই যে ব্যাধি ক্ষেত্রে কাজ না করে সে একটি কৃত্রিম অবস্থা তৈরি করবে, যেটি রোগীর জন্য ভালো নয়, কোনো শুভ লক্ষণ বয়ে আনবে না।
তখন সেই ঔষধটি তার ভিতরে কৃত্রিম কিছু লক্ষণ সৃষ্টি করবে তার ক্যারেক্টার, তার বৈশিষ্ট্য অনুযায়ী। বহু বুদ্ধিমান ব্যক্তি পৌনঃপুনিক মাত্রায় ঔষধ প্রয়োগ করিতে উপদেশ দিয়ে থাকেন, কিন্তু এই নীতিটি বুঝিতে পারিলে পৌনঃপুনিক মাত্রার ঔষধ প্রয়োগের ব্যর্থতা আমরা স্পষ্ট উপলব্ধি করিতে পারি। ইহাও সত্য যে সকল তেজস্বী ও বলিষ্ঠকায় ব্যক্তিদের প্রতিক্রিয়া তড়িৎবেগে সঞ্চারিত হয়। তাহাদিগকে পৌনঃপুনিক মাত্রায় ঔষধ প্রয়োগ করা যাইতে পারে এবং চিকিৎসিত অর্থাৎ চিকিৎসায় রত ব্যক্তির পীড়ার সহিত ঔষধটি সম্পূর্ণ সাদৃশ না থাকিলেও সেই ক্ষেত্রে উপসম্প্রদ পরিবর্তন সংঘটিত হয়। কিন্তু দুর্বল ব্যক্তিদিগের অর্থাৎ দুর্বল ব্যক্তিদের যাদের জীবনী শক্তি ভাইটালিটি ল দুর্বল, যাদের উপর ঔষধের প্রতিক্রিয়া ক্ষীণ, তাহাদের এইরূপ প্রতিক্রিয়া দ্বারা অনিষ্ট সাধিত হয়। বস্তুত সেই ক্ষেত্রে পৌনঃপুনিক মাত্রায় ঔষধ প্রয়োগ দ্বারা প্রতিক্রিয়া ব্যাহত হয়। হেনিম্যান শিক্ষা দিয়েছেন, মানব দেহানুক্রম রোগের শাসন অপেক্ষা মানুষেরই অধিকতর শাসনাধীন, কারণ দেহানুক্রম কেবল স্বীয় রোগ প্রবণতার অনুরূপ ব্যাধি কর্তৃক আবিষ্ট হইতে পারে। পরন্তু ঔষধ পরীক্ষার্থ অথবা আরোগ্য সাধনার্থ মানুষ এরূপভাবে ঔষধের মাত্রা বিন্যাস করিতে পারে যে তাহার ফল সে সর্বাবস্থাতেই প্রাপ্ত হইবে। মাত্রার পৌনঃপুনিক প্রয়োগ দ্বারা অধিক রোগ প্রবণতা সম্পূর্ণ ব্যক্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ একটি ঔষধকে প্রয়োগ করা হয়েছে, যেটি একটু আগে বলা হলো, সেই ঔষধের ক্রিয়াক্ষেত্র যদি সম্পূর্ণ হয়ে যায়, পুনরায় যদি সেই মাত্রাটি পুনঃপ্রয়োগ করা হয়, তাহলে কিন্তু সেই রোগের ক্ষেত্রে যেভাবে সে কাজ করেছে সেই ক্ষেত্রটি শেষ হয়ে যাওয়ার জন্য ঔষধকে কিন্তু তার শরীরে অন্যভাবে কাজ করতে হয় এবং সেই ঔষধজনিত কারণে বিভিন্ন ধরনের কৃত্রিম লক্ষণ তৈরি হয়। এটি কিন্তু যাদের ভাইটালিটি দুর্বল ভাইটালিটির অর্থাৎ জীবনী শক্তি যাদের দুর্বল, ঔষধের প্রয়োগের ফলে কৃত্রিম ক্রিয়া প্রদর্শনের ফলে দুর্বল ভাইটালিটি কিন্তু যে প্রতিক্রিয়া দেখানোর কথা সেই প্রতিক্রিয়া দেখাতে পারে না, যার ফলে সেই ঔষধটির প্রতি রোগী আরও অবসাদগ্রস্ত হয়ে পড়ে। যাদের ভাইটালিটি দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত মারাত্মক একটি বিষয়। এই জন্য ঔষধ প্রয়োগ করার পর সিমটমগুলো যদি যখন ঔষধের ক্রিয়াশীলতা বর্তমান আছে অর্থাৎ সিমটমগুলো যাচ্ছে আসছে বা সিমটমগুলো সেরে যাচ্ছে অর্থাৎ ঔষধ ক্রিয়াশীল আছে, আমরা যখন পেশেন্টকে চিকিৎসা করার ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে থাকি, যতক্ষণ পর্যন্ত ঔষধটি সেই রোগীর ক্ষেত্রে ক্রিয়াশীল আছে ততক্ষণ পর্যন্ত ঔষধটিকে কিন্তু পুনঃপ্রয়োগ করা কোনোভাবেই ঠিক নয়। অনুচ্ছেদে হেনিম্যান বলিতেছেন, রোগের কারণরাজির স্বাস্থ্য পরিবর্তন পটীয়সী শক্তি কতিপয় অবস্থা ও শর্তের অর্থাৎ রোগ প্রবণতার মধ্যে সীমাবদ্ধ। কয়েকটি ক্রমবিকাশ সংঘটিত হইবার পর কারণ প্রবাহ নিবৃত্ত হইবার নীতি সম্বন্ধে ইহার অধিক আর কিছু হেনিম্যান বলেন নাই। আমরা দেখিতে পাই কোনো নৈসর্গিক বা প্রাকৃতিক রূপ দেহকে আবিষ্ট করলে তাহার একটি ভোগকাল অতিবাহিত হয়, অবসান প্রাপ্তির দিকে তাহার আসক্তি থাকে এবং রোগীর অবস্থা পুনরায় পরিবর্তিত না হওয়া পর্যন্ত তাহার ব্যাধির প্রবণতা আর সংঘটিত হয় না। মানুষ তাহার এরূপ রোগ প্রবণতা হেতু কোনো একটি ব্যাধি প্রাপ্ত হয় এবং কিছুদিনের মধ্যে সে ব্যক্তি পুনরায় সেই রোগ গ্রহণ উপযোগী আরেকটা প্রবণতা প্রাপ্ত হয়। এরূপ ধারণা সত্য নহে। একটা নির্দিষ্ট কালের জন্য একটা পরিবর্তন, একটা বিবর্তন চক্র অবশ্যই সংঘটিত হয়। এখন যদি আমরা সংক্রমণের পরিবর্তে আরোগ্য সাধনের কথা বলি, তাহাতে ইহাই অনুমিত হইবে যে ঔষধের একটি নির্দিষ্ট মাত্রা প্রয়োগ করিয়া তাহার ক্রিয়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী হইয়াছিল। সাধারণত ব্যাপারটি উপর হইতে দেখিতে এরূপ বটে, মনে হয় ঔষধটি যেন সর্বক্ষণ তাহার কার্য করিতেছে, কিন্তু তোমার মনে সুস্পষ্ট হওয়া আবশ্যক যে দেখিতে এরূপ হইলেও বাস্তবিক তাহা হয় না। ইহার প্রকৃত মর্ম এই যে আর একটি মাত্রা প্রয়োগের আবশ্যক হইবার পূর্বে অর্থাৎ রোগ প্রবণতার আর একটি প্রবাহ উপনীত হইবার পূর্বে একটা নির্দিষ্ট কাল অতিবাহিত হয়। সুতরাং পুনরায় বলিতেছি, কোনো ঔষধের সদৃশভাবিতা শেষ হইলে অর্থাৎ সাদৃশ্যতা শেষ হইলে তাহা প্রয়োগের আর সার্থকতা থাকে না। অর্থাৎ একটি ঔষধকে যে অ্যাঙ্গেলে কাজ করার কথা, যে ক্ষেত্রে কাজ করার কথা, যে স্তরে কাজ করার কথা, যে লেভেলে কাজ করার কথা, সেই লেভেলে যদি তার ক্রিয়া শেষ হয়ে যায়, সে কাজ করে ফেলে, সেইখানে কিন্তু এই ঔষধের উপযোগিতা আর থাকে না, বরং সেইখানে সেই ঔষধটিকে প্রয়োগ করলে সেটি ক্ষতি ছাড়া কোনো উপকার সাধন করতে পারে না। কারণ ঔষধটি তখন রোগীর একটা কৃত্রিম রোগ প্রবণতার উপর ক্রিয়াশীল হয়। আমার বক্তব্য এই যে এক শ্রেণীর অনুভূতিপ্রবণ রোগীদের সবসময়ে উচ্চ শক্তির প্রবণতা থাকে। অতএব দুই বস্তুর সহিত আমাদের ব্যবহার করিতে হয়, যথা স্বয়ং ব্যাধি কর্তৃক সৃজিত তরুণ অবস্থা এবং উপবিষজাত
অর্থাৎ মায়াজমের মাধ্যমে সৃষ্ট রোগীর স্বাভাবিক অবস্থা তথা জীর্ণ অবস্থা বা ক্রনিক অবস্থা। তরুণ অবস্থাপ্রাপ্ত রোগীর সংক্রমণের প্রবণতা পরিতৃপ্ত হইলে কিছুকাল পর্যন্ত ব্যাধিকারণ তাহার উপর প্রভাব বিস্তার করিতে পারে না, এবং ব্যাধিকারণ থেকে তার অতিরিক্ত অন্তঃপ্রবাহের প্রভাব হইতে সে ব্যক্তি পরিমুক্ত থাকে। প্রক্ষান্তরে কোনো ঔষধের সদৃশভাবিতা অবসিত হইলে, অর্থাৎ সদৃশভাবিতা শেষ হয়ে গেলে, রোগী কিন্তু চিকিৎসক কর্তৃক প্রদত্ত তার অতিরিক্ত ঔষধ শক্তির প্রতিক্রিয়া সম্পূর্ণ হইতে পরিমুক্ত নহে। রোগীর স্বীয় রোগ প্রবণতার পর্যায়ে অতিরিক্ত শক্তি প্রয়োগ দ্বারা তাহার অনিষ্ট সাধন করা হয়। In accordance with this fact, it is undeniably shown by all experience that the living organism is much more disposed and has a greater liability to be acted on and to have its health deranged by medicinal power than by morbific noxious agent and infectious miasms, or in other words, that the morbific noxious agent possess a power of morbidly deranging man's health that the subordinate and often very conditional, while medicinal agents have an absolute unconditional power greatly superior to the former. অর্থাৎ এই সূত্র অনুযায়ী ইহা সর্বশ্রেণীর অভিজ্ঞতা দ্বারা অনস্বীকার্যভাবে প্রতিপাদিত হইয়াছে যে সজীব দেহে, অর্থাৎ একটি জীবন্ত দেহে আময়িক দোষ অর্থাৎ রোগগত ত্রুটি ও সংক্রামক উপবিষসমূহ হইবার প্রবণতা উৎপাদিত হয়, অথবা অন্য কথায় আময়িক দোষসমূহ মানব স্বাস্থ্যকে বিকৃত করিবার শক্তি ধারণ করে, কিন্তু সে শক্তি অধস্তন শ্রেণীর ও অধিকাংশ ক্ষেত্রে বহুল শর্ত সাপেক্ষ। কিন্তু ভেষজসমূহ সম্পূর্ণ নিরঙ্কুশ শক্তির অধিকারী এবং তাহা প্রথমোক্ত শক্তি অপেক্ষায় বহুগুণে শ্রেষ্ঠ। যেটি আগেও বলা হয়েছে, একটি রোগকে শরীরের মধ্যে আক্রমণ করতে হলে, মানুষের দেহে ঢুকতে হলে প্রথমেই যেটি লাগে সেটি হলো সেই রোগের প্রতি সেই দেহটি সংবেদনশীল কিনা, সাসেপ্টেবল কিনা। যদি ওই লেভেলে, যে লেভেলে রোগটি অবস্থান করছে, দেহটি যদি সেই লেভেলে থাকে এবং রোগটির প্রতি সাসেপ্টেবল থাকে, তখনই কেবলমাত্র সেই রোগটি বা সেই জীবাণুটি সেই দেহের ভিতরে আসন গাড়তে পারে, তাকে আক্রমণ করতে পারে। কিন্তু যদি তার প্রতি কোনো সাসেপ্টিবিলিটি না থাকে, প্রবণতা না থাকে, রোগ প্রবণ না হয় সে, তাহলে কিন্তু সেই রোগটি এখানে ঢুকতে পারবে না। অর্থাৎ এইখানে একটি শর্ত রয়ে যাচ্ছে। কিন্তু ঔষধের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি কিন্তু একেবারেই আনকন্ডিশনাল, শর্তের ঊর্ধ্বে, শর্তহীন। হোমিওপ্যাথিক ঔষধগুলোকে পটেন্টাইজ করার মাধ্যমে বিভিন্ন পটেন্সিতে তাদেরকে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ মানুষের সংবেদনশীলতা যে লেভেলে রয়েছে, ঔষধটিকে সেই লেভেলে নিয়ে যাওয়া যায় এবং তার উপরের লেভেলে নিয়ে যাওয়া যায়। মানুষের জীবনী শক্তি যে লেভেলে সংবেদনশীল, ঔষধটিকে যদি শক্তিকৃত করে সেই সংবেদনশীল অবস্থায় নিয়ে তাকে প্রয়োগ করা হয়, তখন কিন্তু সে ঔষধ দ্বারা আবিষ্ট হয়ে পড়ে, সে ঔষধের মাধ্যমে আক্রান্ত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ঔষধটি একেবারে আনকন্ডিশনাল, শর্তহীনভাবে তাকে আক্রমণ করতে পারছে, যেটি রোগের ক্ষেত্রে সম্ভব নয়। যখন আমরা সর্বপ্রকার ঔষধের অপব্যবহারের প্রতি দৃষ্টিপাত করি, তখন আমরা এই সিদ্ধান্ত না করিয়া থাকিতে পারি না, ঔষধ সেবন দ্বারাই সমগ্র মানবজাতির দেহানুক্রম অত্যন্ত বিশৃঙ্খল হইয়াছে। প্রাচীন পীড়ার চিকিৎসা সম্বন্ধে হিনিম্যানের উক্তি তোমরা শুনিয়াছ। তিনি স্পষ্টই বলিয়াছেন, নিরবিচ্ছিন্ন ঔষধ সেবন হেতু দেহানুক্রমে যে সমুদয় উপদ্রব সংগঠিত হয়, তাহারাই সর্বাপেক্ষায় দুঃসাধ্য ব্যাধি। অর্থাৎ একটি দেহের মধ্যে যদি নিরবিচ্ছিন্নভাবে ঔষধ প্রয়োগ করা হয়, তখন যে কৃত্রিম আর্টিফিশিয়াল রোগগুলো তৈরি হয়, সেটি অত্যন্ত দুঃসাধ্য হয়ে পড়ে, সেগুলোকে সারানো সম্ভব হয় না। তাহারা যে দেহানুক্রমে সঞ্চিত থাকে না তাহা নহে, বরং তাহারা সেখানে জীবনব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করে, এবং সেই সমস্যাগুলো দুঃসাধ্য হয়, সেগুলো একবারে সেই রোগীর মৃত্যুর আগ পর্যন্ত আমরণ তার ভিতরে বিভিন্ন রকমের বিশৃঙ্খল অবস্থা তৈরি করে থাকে। অর্থাৎ আমরা যখন দেখি হোমিওপ্যাথিক ক্ষেত্রে যখন ভুল ঔষধ প্রয়োগ, বারবার ভুল ঔষধের প্রয়োগের ফলে একটি ভালো কেস ডিসরাপ্টেড হয়, এই ডিসরাপ্টেড কেসগুলো কিন্তু এই ধরনের ভুল ঔষধ প্রয়োগের ফলে, বারবার একই ঔষধ প্রয়োগের ফলে তাদের ভিতরে যে জটিলতার সৃষ্টি হয়, ঔষধজনিত জটিলতার সৃষ্টি হয়, সেটি কিন্তু সারানো পরবর্তীতে সমস্যা হয় না। অর্থাৎ আরোগ্যযোগ্য কেসটিও বারবার একটি ভুল ঔষধ প্রয়োগের ফলে যখন কেসটি ডিসরাপ্টেড হয়ে যায়, তখন কিন্তু সেই রোগকে আর সারানো সম্ভব হয় না। সেই সমস্যাটি পেশেন্টকে আজীবন বহন করে চলতে হয়। সেই সমুদয় দুর্ভাগ্য ব্যক্তিদিগের অবস্থা একবার চিন্তা করিয়া দেখো, যাহারা চিরকাল গন্ধক ও গুড় সেবনে অভ্যস্ত ছিল।
যাহারা নিরন্তর পারদ গঠিত বিরোচক, অর্থাৎ গন্ধক মানে সালফারের স্থূল অবস্থাকে বোঝানো হচ্ছে, ও গুড় সেবনে অভ্যস্ত ছিল, যাহারা নিরন্তর পারদ গঠিত বা মার্কারি বিরোচক ঔষধ ব্যবহার করিয়া তাহাদের যকৃৎ বা লিভার পীড়িত করিত, তাহাদের অবস্থা চিন্তা করো। পশ্চিমা অঞ্চলবাসী রোগীদের কথা চিন্তা করো, যাহারা কম্পোজরের আক্রমণ হইতে রক্ষা পাইবার জন্য প্রতি বৎসরই কুইনাইনপূর্ণ মিষ্টান্নগুলির দ্বারা উদর পূর্তি করিত। এই সমুদয় ব্যক্তিদের অবস্থা এতদূর বিশৃঙ্খল হয় যে তাহাদিগকে সুশৃঙ্খল অবস্থায় পরিবর্তিত করিতে হইলে বহু বৎসর যাবৎ সতর্ক চিকিৎসার প্রয়োজন। 34 নম্বর সূত্রে হেনিম্যান দুটি সম্পাদ্য বিষয়ের পুনরুল্লেখ করিতেছেন। ইতিপূর্বে আমরা প্রসঙ্গক্রমে তাহাদের বিষয় উল্লেখ করিয়াছি। প্রথম প্রতিপাদ্য বিষয়টি এই যে আরোগ্য সম্পাদন হেতু চিকিৎসাধীন রোগের সদৃশ একটি কৃত্রিম ব্যাধি উৎপাদনের শক্তি ঔষধগুলিতে বিদ্যমান থাকা অবশ্য প্রয়োজন। ইহা উচ্চতর, অধিক অন্তর্মুখী, শ্রেষ্ঠতর তথা আদ্যশক্তি, তীব্রতা বা শক্তি আদিম বস্তুর সান্নিধ্যে অবস্থানের ক্রম অনুসারে তৎসহ আনুপাতিক। অন্য কোনো অবস্থায় তীব্রতা চিন্তনীয় নহে। রোগের ও আরোগ্যের কারণ আদিম বস্তুর মধ্যে অবস্থান করে, পরন্তু ভৌতিক আকৃতি প্রাপ্ত পরিণামসমূহের মধ্যে নহে, যদিও রোগের অভৌতিক কারণ তাহার পরিণামসমূহে সঞ্চারিত হয়। জীবাণুতত্ত্ববিদগণ ব্যাধিকারণ যে রোগ পরিণতিসমূহের মধ্যে অনুবর্তিত হয়, ইহা আমাদের শাস্ত্রে নাই বলিয়া তৎসম্বন্ধে অজ্ঞতা নিবন্ধন বিশৃঙ্খলার মধ্যে হামাগুড়ি দিয়া থাকেন। জীবাণুর মধ্যে ব্যাধি কারণের অবস্থিতি সম্ভব, যেহেতু পরিণামসমূহের মধ্যেও কারণ অনুবর্তিত হয়, কিন্তু আদিম কারণটি জীবাণুর মধ্যে নাই। জীবাণুদিগের নিজস্ব একটি পৃথক কারণ বিদ্যমান। এই ছিল 14 নম্বর ব্যাখ্যান। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন জেমস টেলর কেন্ট। হোমিওপ্যাথির মৌলিক বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে সাসেপ্টিবিলিটি বা রোগ প্রবণতা সম্পর্কে ধারণা লাভ করা। এই বিষয়টি এখানে বিস্তারিতভাবে জেমস টেলর কেন্ট তুলে ধরেছেন। আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন এই আশা ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো হোমিও বুকস রিডিং রুমের ক্লাসরুম থেকে বিদায় নিচ্ছি। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।